আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এই তুমি না একটু আগে এক্সারসাইজ করছিলে? হ্যাঁ জি স্যার। তখন আবার সিগারেট ধরালে কেন? ইয়ে স্যার, সার সার করছো কেন? আমি আপনাকে চিনে ফেলেছি স্যার। আমাকে চেনো? জি স্যার। আপনাকে কে না চেনে স্যার? আপনি ট্রেড ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের জুনায়েদ খান। বসুন স্যার। হ্যাঁ হ্যাঁ কি করা হয়? আমি স্যার টিউশনি করি স্যার। থাকো কোথায়? এই কলা বাগানের একটা মেসে থাকি স্যার। বাবা মা ভাই বোন? জানি না স্যার। জানো না? স্যার একটা মজার দৃশ্য দেখেন স্যার। এতে মজার কি দেখলে? এখানে যারা আসেন তারা সবাই কিছু না কিছু ভাবে ত্রুটিপূর্ণ। মানে? মানে কেউ বয়স্ক, মোটা, হাই প্রেশার এসেছেন প্রেশার কমাতে, কেউ ওজন কমাতে এসেছেন। সুস্থ কেউই এখানে আসে না। তোমার ধারণা সম্পূর্ণ ভুল। আমি সুস্থ। আমিও স্যার। তাহলে তুমি কথা বললে কেন? না না, কিন্তু আমাদের সংখ্যা তো খুবই নগণ্য। কিন্তু উন্নত বিশ্বের দিকে তাকালে দেখা যায় ওখানে প্রায় সবাই প্রাতঃভ্রমণ করে। ইয়ে তুমি বলছিলে তোমার পরিবারের কথা জানো না? আরেকদিন বলবো স্যার। আমাদের তো আবার দেখা হবে। ফুটবল গ্যালারির দর্শক আর প্রাতঃভ্রমণকারীদের প্রায়ই দেখা হয়। তুমি তো খুব সুন্দর করে কথা বলো। হ্যাঁ, তোমাকে আমার খুব ভালো লাগলো। চলো তোমাকে নামিয়ে দিই। থ্যাংক ইউ স্যার। আরেকদিন স্যার। ওকে। বাই দ্য ওয়ে, এই আমার কার্ডটা রাখো। তুমি আমার অফিসে দেখা করো। কেমন? জি স্যার। বাই। কি বলছো তুমি? অপরিচিত লোকের সাথে তোমাকে না কথা বলতে নিষেধ করেছি আব্বু। ছেলেটা খুব ভালো, মেসে থাকে, বাবা মা কেউ নেই। 3 মিনিটেই বুঝে গেছো ভালো ছেলে। দেখ, জীবনে অনেক কষ্ট করে আজকে এই অবস্থায় এসেছি। আমি যদি মানুষ চিনতে ভুল করতাম তাহলে এত দূর আসতে পারতাম না। তুই হয়েছিস ঠিক তোর মায়ের মতো, অযথা টেনশনে ভুগত। মহিলা খুবই ভালো ছিলেন, কিন্তু অযথা টেনশনে ভোগা ভালো না। যাও, অফিসের জন্য তৈরি হই না।
দোস্ত বেতন পেয়েছিস? আরে না, চাকরিজীবীর ছেলে মেয়ে পড়ানো একটু ঝামেলা। ওরা বেতন পেলে না আমাদের বেতন দেবে। এই রে চাচা আসছে, আমি আবার বাথরুমে গেলাম। এই যে রবি সাহেব হাওয়ায় গেছিলেন, বসেন বসেন আঙ্কেল। ভাড়ার টাকা না দিয়া এইভাবে হাওয়ায় গেলে তো আঙ্কেল রাত জিন্দা পাবেন না। কালকে ব্যবস্থা করে দেবো। কাদের বুয়া বলতেছিল তার নাকি খাওয়ার টাকা দেন। কাল দিয়ে দেবো। দিয়ে দিন। দোকানে লেগে আজ নগদ কাল বাকি, আর আপনারা করেন আজ বাকি কাল নগদ। ব্যাপারটা ঠিক না। আসি, ভাড়াটা দিয়ে দিয়ে। হ্যাঁ, মুলকি তখন আরব জাহানের সবচাইতে সেরা ঘোড়া। কেউ তার সাথে পাল্লা দিয়ে পারে না। তবে মাঝে মাঝে দুলকির সাথে তাকে পাল্লা দিতে হয়। দুলকি কার ঘোড়া স্যার? মুলকি যার ঘোড়া, দুলকি তারই ঘোড়া। মুলকি সবসময় ফার্স্ট হতো? হ্যাঁ, সবসময় ফার্স্ট হতো। আমাদের ক্লাসের টিনার মতো? হ্যাঁ, টিনা, ঠিক টিনার মতো। মাস্টার সাহেব, এই যে মাস্টার সাহেব, তন্দ্রার তো পরীক্ষা শেষ। নতুন ক্লাসে উঠলে আপনাকে আবার খবর দেব। জি আচ্ছা। চিটাগাঙ্গে যাচ্ছ কবে? আগামীকাল বিকেলের ফ্লাইটে। জহির সাহেব তোমার সঙ্গে যাচ্ছেন? জি আব্বু। সবকিছু আস্তে আস্তে বুঝে নিতে থাকো। আমি আর কতদিন? সিঙ্গাপুর কি একা যাবে? দেখো শাওন, চিকিৎসা ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক উন্নত। আমি শিওর পেশেন্টের পাশে আত্মীয় স্বজন থাকলে ডিজিজের ব্যাপারে কোনো হেল্প করতে পারে না। সো মডার্ন ট্রিটমেন্টের ক্ষেত্রে পেশেন্টের পাশে আপন লোক থাকাটা একটা বদারেশন হিসেবে ট্রিটেড হয়। ওকে রাত বিরাতে ঘোরাঘুরি করাটা একটু কমাতে বলো। ঠিক আছে ঠিক আছে, সাকি কিন্তু ঠিকই বলেছে। তুমি এখন ট্রেড ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর, তোমাকে তো একটু সাবধানে চলাফেরা করতেই হবে নাকি? রফিক সাহেব যে আসেন, বসেন। এই যে আপনার পাণ্ডুলিপি। পড়েছেন? জি পড়েছি। কেমন লাগলো? দেখুন রফিক সাহেব, নতুন লেখকরা হচ্ছে ঘুড়ির লেজের মতো। মানে? মানে শুধু লেজ যেমন উঠতে পারে না, ঘুড়ির সাথে আঠা মেরে তাকে উড়াতে হয়, ঠিক তেমনি নতুন লেখকদের বইও পুরনো লেখকদের সাথে আঠা মেরে চালাতে হয়। দেখি সামনে কোনো বাম্পার লেখকের বই ছাপা হলে ওর ফাঁক দিয়ে আপনারটাও চালিয়ে দেব। খোঁজে থাকবেন, আবার হাওয়া হয়ে যাবেন না যেন। মেসেজ চলে গেছে ওখানে? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তুমি লেটারটা পাঠিয়ে দাও তাড়াতাড়ি ওখানে। হোল্ড অন প্লিজ। হ্যালো, হ্যাঁ কে? রফিক? রফিক, ও ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দাও। ওকে, হ্যাঁ যা বলছিলাম, হ্যাঁ তুমি লেটারটা পাঠিয়ে দাও। দেরি হলে কিন্তু, হ্যাঁ দেরি হলে অসুবিধা হবে। মে কাম ইন? ইয়েস প্লিজ। রাখি, হ্যাঁ। হ্যালো মিস্টার রফিক, কাম অন ইন। ওয়ালাইকুম আসসালাম, বসো। আজকে সকালে গেলেন নাকি স্যার? কাল একটু বেশি রাত করে ঘুমিয়েছিলাম, আর বেশি রাত করে ঘুমিয়েছি বলে আমার মেয়েটা ইচ্ছে করেই ঘড়িতে অ্যালার্ম দেয়নি। আপনার স্ত্রী স্যার? আমার স্ত্রী নেই, উনি 88-এ মারা গেছেন ক্যান্সারে।
সরি স্যার। Nothing to be sorry. Mr. Rafiq, আমি জীবন শুরু করেছিলাম মাত্র 450 টাকার চাকরি দিয়ে। তারপর সময়ের আবর্তে এক সময় অবস্থা এমন হলো যে টাকা আমার কাছে বাদামের খোসার মতো হয়ে গেল। আমি বৃষ্টির মতো টাকা কামাতে লাগলাম। এখনো কামাচ্ছেন স্যার, তাতে দেশেরই লাভ হচ্ছে। এক সময় আমার বদ্ধমূল ধারণা হলো যে টাকা দিয়ে সবকিছু করা যায়। আপনার ধারণাটা বোধহয় স্যার মিথ্যা না। আমি আমার ট্রেড ইন্ডাস্ট্রিয়ালের বিল্ডিংটা এত কম সময়ের মধ্যে বানিয়েছিলাম যে মানুষ তার পাশ দিয়ে যেত সেই বলতো যে গল্পে পড়েছি দৈত্যে রাতারাতি রাজপ্রাসাদ তৈরি করতে পারে। এখন দেখছি বাস্তবে সেটা সম্ভব। কিন্তু আমার অহংকার জীবনে প্রথম ধাক্কা খেলো সেই দিন যেদিন ডাক্তার এসে আমাকে বলল, স্যার আপনার স্ত্রীর ক্যান্সার হয়েছে। আমি ডাক্তারকে বললাম, কত কোটি টাকা তোমার লাগবে বলো, আসমাকে কোথায় নিয়ে যেতে হবে আমাকে বলো। ডাক্তার বলল, আপনি যত খুশি টাকা খরচ করতে পারেন, কিন্তু ক্যান্সারকে এড়ানো যাবে না। আমার অহংকারের রাজ্যে প্রথম ভূমিকম্প হলো। এক্সকিউজ মি। হ্যালো। হ্যাঁ আম্মি। না মা, আমি দুপুরে যেতে পারবো না, আমার কাজ আছে। তুই খেয়ে নে মা, লক্ষ্মী মা। ওকে, বাই। Mr. Rafiq, can you suggest me something? প্লিজ স্যার, বলুন স্যার। কাল আমার মেয়েটার জন্মদিন, একটাই মাত্র মেয়ে। ওকে একটা সারপ্রাইজ গিফট দিতে চাই। কি দেয়া যায় বলো তো? আপনি ওনাকে এক খাঁচা লাভ বার্ড কিনে দিন। লাভ বার্ড? কেন? আগামীকাল যদি ওনার জন্মদিন হয়ে থাকে তাহলে উনি মীন রাশি জাতিকা, আর মীন রাশি জাতিকারা পশু পাখি সব খুব পছন্দ করে। তার লাভ বার্ড কেন? একজোড়া খরগোশও তো দেওয়া যেতে পারে নাকি? আপনার মেয়ে স্যার মাতৃহারা। এ ধরনের মেয়েরা সবসময় একাকিত্বে ভোগে, আর বাসায় এক খাঁচা লাভ বার্ড থাকলে ওরা বাসাটাকে এমনভাবে মাতিয়ে রাখবে যে কখনো মনেই হবে না বাসাটা খালি। আচ্ছা তাহলে চলো, তুমি আমার সাথে চলো, আমরা এক খাঁচা লাভ বার্ড কিনবো। স্যার এটা লাভবার্ড, এটা মুনিয়া ময়না, সরি এটা হলো লাভবার্ড, ওইটা কি? ওইটা ওটা হলো ককটেল, হ্যাঁ এটা হলো সাদা ককটেল। টপিক হাসান, টপিক হাসান স্যার একটু আপনি দেখেন, আমি তো আসতেছি। টপিক হাসান, এই তৌফিক হাসানটাকে? তৌফিক হাসানকে আপনি চেনেন না স্যার? হাসান স্পেলিং মিলে তৌফিক হাসান? স্যার ইনি হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক তৌফিক হাসান। ওই এত জনপ্রিয়? হ্যাঁ স্যার, ওনার একটা বই বের হলে 24 ঘন্টার মধ্যে সব কপি শেষ। ওকে খুব রিচ? আগে ছিলেন না, কিন্তু এখন হয়েছে। জনপ্রিয় হওয়া কত সহজ। কি বললে? না স্যার, আগে লাভ বার্ডগুলো ব্যবস্থা করেছে। দোস্ত বউ আসে নাই, রান্নাও হয় নাই। তাহলে খেয়েছিস কি? ফেরেস্তা খাওয়া পাঠিয়েছে, তোরটার আমারটা। কে? ফেরেস্তা, ওই যে সঙ্গে একটা চিঠিও আছে। রফিক সাহেব, পত্রে সালাম লইবেন। পর সমাচার এই যে বুয়া টাকা বাকি রাখিয়াছেন, বুয়া চলিয়া গিয়াছে।
আপনার চাচির পাক করা রান্না পাঠাইলাম, দুইজনে মিলিয়া খাইয়া লইবেন। রাত্রে আসিব, ভাড়াটা দিয়া দিবেন। সকালে নাস্তা পাঠাইব, দুপুরে পাঠাইব তালা। তার পূর্বে মেদ খালি করিয়া ফেলিবেন। যাওয়ার সময় শহীদ সাহেবে জিন্দা অথবা তাহার লাশ সঙ্গে করিয়া লইয়া যাইবেন, নইলে আর চাচাকে জিন্দা পাইবেন না। মালেক চাচা। আচ্ছা ইয়াং ম্যান, জি স্যার। তোমার ওই যে রাইটার, কি যেন নাম তার? তৌফিক হাসান স্যার। তৌফিক হাসান। জি স্যার। এত পপুলার চোর? হ্যাঁ স্যার, আপনি জানেন না স্যার, উপমহাদেশ সবাই তাকে এক নামে চেনে। আচ্ছা, একজন পুরুষ মানুষ, আচ্ছা একজন পুরুষ জীবনে তার কমপ্লিট সফল পুরুষ হতে কি কি লাগে তুমি জানো? না স্যার। আরে ইয়াং রাইটার, তোমার তো জানা উচিত। মানে পাওয়ার অ্যান্ড ফেম, টাকা, ক্ষমতা এবং খ্যাতি। স্যার, এগুলোর মধ্যে যে কোনো একটা অর্জন করতে পারলে বাকিগুলো এমনি চলে আসে। কিভাবে? যেমন টাকা অর্জন করতে পারলেই ক্ষমতা, আর ক্ষমতা অর্জন করতে পারলেই খ্যাতি। আর যদি শুধু টাকা থাকে? তাহলে ক্ষমতা, আর ক্ষমতা থাকলেই খ্যাতি নিজে হয়তো অর্থ আর ক্ষমতা আনতে পারে, কিন্তু অর্থ আর ক্ষমতা কখনো খ্যাতি আনতে পারে না। কিন্তু স্যার কখনো কখনো তো আনছে স্যার। সেটা মেকি মেকি পত্রিকায় টাকা খরচ করে ছবি ছাপানো আর তোমাকে দেখে লোকজন মৌমাছির মতো ছুটে আসা কখনো এক জিনিস নয়। আরে খ্যাতি আর প্রচার তো এক জিনিস হতে পারে না। এসো, এদিকে এসো। বুঝলে, আমার অহংকার জীবনে প্রথম ধাক্কা খেয়েছিল সেই দিন। তোমাকে তো বলেছি যেদিন আমার স্ত্রীর ক্যান্সারের কথা আমি শুনলাম। আর দ্বিতীয় ধাক্কা খেলো সেদিন যেদিন তোমার ওই রাইটার তৌফিক হাসানের জনপ্রিয়তা আমি দেখলাম। আপনার প্রতিক্রিয়া একটু বেশি হয়ে গেছে স্যার। নো নো নো, নট এট অল ইয়াং ম্যান, নট এট অল। দেখো, এই দেশের জন্য আমি কি না করেছি। হাজার হাজার মানুষ আমার ইন্ডাস্ট্রিতে চাকরি করে, আমি একা হাজার হাজার বেকার পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। বিদেশি ওষুধ ইন্ডাস্ট্রিগুলোর সাথে একমাত্র আমার দেশি ওষুধ কোম্পানি কন্টিনিউয়াসলি ফাইট করে যাচ্ছে, অথচ সেদিন আমাকে কেউ চিনল না, সবাই ছুটলো ওই তৌফিক হাসানের পিছনে। হি ইজ এ গ্রেট রাইটার স্যার। ইয়েস ইয়েস মিস্টার রফিক, হি ইজ গ্রেট। তোমাকে তো বলেছি সবচেয়ে রেকর্ড পরিমাণ কম দিনে আমি 12 তলা বিল্ডিং বানিয়েছি। আমি যা জেদ করি সেটা আমি করেই ছাড়ি। আপনার এখনকার জেটটা কি জানতে পারি স্যার? আমি এই দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হতে চাই। আপনি লিখবেন স্যার? লিখব। কি বলছেন স্যার? হ্যাঁ, ঠিকই বলছি। তোমার টাকার প্রয়োজন নেই? হ্যাঁ আছে, ভীষণভাবে আছে স্যার। টাকা আমি তোমাকে প্রচুর দেব। তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে আমি তোমাকে 24 আওয়ার্সের জন্য আমার প্রাইভেট সেক্রেটারি নিয়োগ করব। কত টাকা বেতন দেবেন স্যার? তুমি এখন কত পাও? আমি টিউশনই করি, 1000 পাই। তোমার মান্থলি স্যালারি হবে 30,000 টাকা। আমার প্রস্তাবে রাজি হলে তুমি আমার বাসায় থাকবে। একটা ফুল ফার্নিশড রুম তোমার জন্য বরাদ্দ করা হবে। 24 আওয়ার্স ড্রাইভার সহ একটা গাড়ি তোমাকে দেওয়া হবে। শুধু তাই না, তোমার সমস্ত বইয়ের রয়্যালটি তুমিই পাবে। আমি 1 পয়সাও নেব না। শুধু একটা শর্ত, বইগুলো ছাপা হবে আমার নামে। তুমি রাজি? আমি রাজি স্যার, তবে একটা শর্তে স্যার। কি? আমার মেসে 1135 টাকা বাকি আছে, ওই টাকাটা অ্যাডভান্স দিতে হবে। You will get it done. Done, sir. বলো কি, বাসায় থাকবে? ছেলেটা ভালো আর শিক্ষিত,
আর তাছাড়া আমাদের ওই নিচের কোণার ঘরটা তো খালি পড়ে থাকে। বাসায় রাখার কি দরকার আব্বু? অচেনা লোকের ঝুঁকি আছে। আমার একজন ফুল টাইম প্রাইভেট সেক্রেটারি খুব প্রয়োজন হয়ে পড়েছে। দেখ, বয়স হয়েছে, কাজও তো কম না। আর তাছাড়া 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 একটা নতুন কাজে হাত দিয়েছি, তোকে তো বলা হয়নি। কি? আমি একটা উপন্যাস লেখায় হাত দিয়েছি। বলো কি? তুমি? চেষ্টা করছি। আমার তো হাতের লেখা ভালো না, আমি বলবো ও লিখবে। তুমি উপন্যাস লিখবে? স্যার, একজন লোক আসছে মালপত্র নিয়ে। এসছে? জি স্যার। চলে এসছে ওরা। আব্বু, দুধটা খেয়ে নাও। রাখ। কিছু বলবি? আব্বু, লোকটাকে আমার পছন্দ হয়নি। বেশি চালাক, চোখগুলো কেমন শিয়ালের মতো। এ তো সুখের কথা। কেন? আরে চালাক লোক তো ভালো, বোকা বা ধূর্ত হলে তো খারাপ কথা ছিল। প্রথম একটা মাস লোকটাকে ওয়াচে রাখতে হবে। আমার তো এখনই টেনশন লাগছে। স্যার, আপনার গানটা বন্ধ করতে বলছি। স্যার, স্যার ওই পাখিগুলোর নাম কি? ও, লাভ বার্ড। লাভ বার্ড। লাভ বার্ড মানে কি স্যার? লাভ বার্ড মানে ভালোবাসার পাখি। ভালোবাসার পাখি এত সিকিউর পারে কেন? কখনো ভালোবেসেছ? জি না স্যার। ভালোবাসলে বুঝতে কেন এত চিৎকার করে। তাই ফিল্মে দেখছি, কি দেখেছো? ভালোবাসা হইলে নায়ক নায়িকারা চিক্কর পায়রা গান গাই ওঠে। স্যার একটা লাইন কেটে দিচ্ছি স্যার। কোনটা? লেখা ছিল গ্রামের লোকজন ক্রিকেট বোঝে না। তখনকার দিনে বুঝতো না, কিন্তু এখন তো বোঝে। কেটে দাও, কেটে দাও। এটা তো এখন মাত্র সপ্তাহখানেক আগের লেখা উপন্যাস, তাই না? জি স্যার। হ্যাঁ? স্যার আপনি জহির রায়কে চেনেন? চিনি বই কি, কালকে তো আমার সাথে কথা হলো। আপনি কার কথা বলছেন? কেন, আমাদের ট্রেড ফার্মের চিফ অ্যাকাউন্টেন্ট। আমি তো ওকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম। হ্যাঁ বলো।
এলসিগুলো হয়ে গেছে। দ্যাটস নাইস। আর কাগজগুলো তাদের পাঠিয়ে দাও। হ্যাঁ, আমাকে একটু জানিও। আচ্ছা, ঠিক আছে, বাই। হ্যাঁ, বলো, তুমি যেন কি বলতে চাচ্ছিলে? ওই আমি বলছিলাম স্যার, আপনার বেশ কিছু ভালো বই পুস্তক পড়া দরকার স্যার। কেন? না, আপনি লেখক হতে যাচ্ছেন, অনেকে অনেক বেশি প্রশ্ন করতে পারে, সেগুলোর উত্তর আপনার জানা উচিত স্যার। সেসবের উত্তর তো তুমি দেবে। সেটা নয় অফিসিয়ালি আমি দিলাম, কিন্তু মানে আমার অবর্তমানে আপনার তো কিছু কিছু প্রশ্ন উত্তর দিতে হবে স্যার। তা কি ধরনের বই পড়তে হবে? সেগুলো একটা লিস্ট আমি করেছি ঠিক আছে প্লিজ স্যার। আচ্ছা। একদম মহাভারত দিয়ে শুরু করেছি স্যার। এই রবীন্দ্রনাথ আছেন, হ্যাঁ, শেক্সপিয়ার আছে। আব্বু, আয় 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 আয়, বস। প্রথম বই নাকি এর মধ্যে শেষ করে ফেলেছো? শেষ করেছি মানে? সামনের সপ্তাহে বেরোচ্ছে। এত তাড়াতাড়ি? হ্যাঁ। বইয়ের নাম কি? স্রষ্টা। আপনাকে জিজ্ঞেস করিনি। ডোন্ট গেট ওভার স্মার্ট। সরি। মূল থিম কি আব্বু? হ্যাঁ, আমি তোকে পরে ডিটেল বলবো। তুই কি এখন বেরোচ্ছিস? হ্যাঁ, সন্ধ্যা তোমার পার্টি হচ্ছে তো? হচ্ছে। আমি তাহলে তোমার স্যুটটা তুলে নিয়ে আসি। জি বলছেন। হ্যাঁ, আপনি আমার সঙ্গে একটু আসুন। যাও। শাওন, বল। ছেলেটাকে স্যারকে একটু বেশি আশকারে দিয়ে দিচ্ছে। অদ্ভুত ধরনের লোক। আব্বুকে দিয়ে একটা গিফট কিনেছে, খালি চাচা। গিফট চাচা? কি গিফট? এক খাঁচা লাভ বার্ড। লাভ বার্ড? হাউ ডিয়ার! আব্বুর স্যুট তোলার জন্য আলীকে নিয়ে আসতে পারতাম। আপনাকে কেন এনেছি জানেন? জি না। কারণ আপনাকে কয়েকটা কথা বলবো। জি বলুন। আপনি ওভার স্মার্ট। স্মার্টনেসটা একটু কমাবেন। জি আচ্ছা। আব্বু কি রাত জাগে? জি জি আগে। আব্বুকে রাত জাগতে উৎসাহ দেবেন না। জি আচ্ছা। ঝিঝি পোকার মতো তো জি জি করবেন না। জি আচ্ছা, করব না। আব্বুর প্রথম বইটা কেমন হয়েছে? চমৎকার। আব্বুর মধ্যে কখনো সাহিত্যের ব্যাপারে বিন্দুমাত্র উৎসাহ দেখিনি। ব্যাপারটা আমাকে খুব ভাবাচ্ছে। না না, এ নিয়ে ভাবনার কিছু নেই। ওই মানুষের মন হচ্ছে পানির মতো, কখনো তরল, কখনো বরফ, কখনো বাষ্প। আর যে কোনো বয়সী মানুষের মধ্যে পরিবর্তন আসতে পারে, এতে এটা খারাপ না। কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন? মার্কেটিংয়ে। এখানে লিখুন তো, মন হচ্ছে পানির মতো। এই হাতের লেখা নিয়ে আব্বু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আব্বুটা যে কি না। হ্যালো স্যার, আমি তরু প্রকাশনী থেকে বলছি স্যার। স্যার, আপনি তো হিট হয়ে গেলেন। বই তো মারদাঙ্গা কাটতি স্যার। ধন্যবাদ ধন্যবাদ। এই সময় সময় একটু খবর দিবেন। দিব স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাবাশ, কংগ্রেচুলেশন ইয়াং ম্যান। থ্যাংক ইউ স্যার। কালকে একটা নতুন উপন্যাস শুরু করবো স্যার। কংগ্রেচুলেশন স্যারকে। থ্যাংক ইউ।
আঙ্কেল দিস ফর ইউ ও থ্যাংক ইউ স্যার আঙ্কেল আমি ডিসাইড করেছি এই বইটার 100 কপি আমি ডালাসে নিয়ে যাব আই সি ওখানে আমার ফ্রেন্ডসরা আছে ওদের মাঝে এটা আমি ডিস্ট্রিবিউট করব সো নাইস ইটস এক্সেলেন্ট আঙ্কেল তুমি পড়েছো? না আমি পড়িনি কিন্তু সবাই পড়েছে এই যে উড ইউ মাইন্ড জানতো 10 কেজি মিষ্টি নিয়ে আসুন আমাদের আরো ফ্রেন্ডস আসবে আমরা সবাই সেলিব্রেট করব শিওর। জি যাচ্ছি। কোথায় যাচ্ছেন? শাওন সাহেবের বন্ধুরা এসেছেন, তাদের জন্য মিষ্টি আনতে যাচ্ছি। আপনি কেন? কিছু কিছু কেনাকাটায় আনন্দ আছে। উঠুন। স্যারের বইটা পড়েছেন? এখনো পড়িনি, রাতে পড়ব। মিস্টার রফিক, জি। আব্বুর উপন্যাসের ভাষাগুলো কি আপনি ঠিকঠাক করে দেন? জি না, স্যার যা বলেন আমি ঠিক তাই লিখে দিই, অনেকটা টাইপরাইটারের মতো। আপনি গাড়ি ড্রাইভ করতে পারেন? জি না। আপনি আনস্মার্ট। জি। প্রত্যেক ফ্রাইডে আপনি আমার কাছে গাড়ি চালানো শিখবেন। জি আচ্ছা। এটার জন্য আমাকে একটা কাজ করে দিতে হবে কিন্তু। জি, কি কাজ? সামনে আমার একটা এক্সিবিশন আছে, একটা ওয়ার্কে মডেল হতে হবে। পারবেন? জি পারব। ততদিন আপনি আপনার চুল কাটাতে পারবেন না। জি ঠিক আছে। আপনার জিজি অসুখটা এখনো সারেনি, তাই না? জি না। তারপর কি হলো স্যার? তারপর তারপর মুলকি তো আরব জাহানের সবচেয়ে সেরা ঘোড়া নাম্বার 1, আর দুলকি হচ্ছে সেকেন্ড। দুজনেই মালিকের ভীষণ প্রিয়। মালিকের নাম কি? মালিকের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ কি করতো জানো? যখন ঘুমাতো তখন দুটো ঘোড়ার লাগাম হাতের সাথে পেঁচিয়ে তারপর ঘুমিয়ে থাকতো। কেন? হায় হায়, নাহলে চোর এসে চুরি করে নিয়ে যাবে না। কিন্তু চুরি কিন্তু ঠিকই হলো। একদিন হলো কি, মালিক ঘুমিয়ে আছে, চোর চুপি চুপি এসে করলো কি, মালিকের হাত থেকে লাগামটা খুলিয়ে মুলকিকে নিয়ে তেজছুট। আব্দুল্লাহ টের পায়নি? না না, টের পাবে কি ভাই, বেচারা বোধহয় সারাদিন খাটাখাটির পর ঘুমিয়ে পড়েছিল ক্লান্ত হয়ে। যখন টের পেলো তখন চোর কিন্তু মুলকিকে নিয়ে অনেক দূর চলে গেছে। তখন মালিক কি করলো জানো? চট করে দুলকির পিঠে চড়ে বসলো। শুরু হলো জ্যোৎস্না রাতে মরুভূমির বুক চিরে অভূতপূর্ব ঘোর দৌড়। মুলকি বনাম দুলকি। আরে আপনি? আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে দেখা করতে এসেছিলাম। না আম্মু, উনি আমাকে গল্প শোনাতে এসেছেন। তাই? বসুন বসুন। এক্সকিউজ মি। হ্যালো স্যার। জি স্যার, অফিসে আসতে হবে? আসছি স্যার, এক্ষুনি আসছি স্যার। ওকে স্যার, বাই স্যার। আমাকে যেতে হবে এক্ষুনি। যাই তোমরা? চলে যাবেন? চাটা খেয়ে যাবেন না? আরেকদিন শেখাবো। যাই। হ্যাঁ আসবো মা? এসো আব্বু। বাহ, চমৎকার রেখেছিস তো। থ্যাংক ইউ। বইটা পড়েছিস?
আম্মু বই পড়তে খুব ভালোবাসতো। আম্মু বেঁচে থাকলে খুব প্রাউড ফিল করতো। হুম ওই লোকটার ব্যাপারে তোর কনফিউশন দূর হয়েছে তো? কোন লোকটা? ওই যে আমার পিএস। লোকটা সৎ অ্যাট লিস্ট। তুমি দুপুরে খাবার খেয়েছো? হ্যাঁ। বসবে? না, তুই কাজ কর, আমি আমার রুমে যাই। তুমি এখন কি লিখছো? আমি না স্যার, আপনি লিখছেন স্যার। ও তা আমি এখন কি লিখছি? আপনি স্যার আপনার ক্ষুধা উপন্যাসটি লিখছেন স্যার। ক্ষুধা উপন্যাসে আমি কি বলছি? আপনি এই উপন্যাসে বোঝাতে চাচ্ছেন যে মানুষের ক্ষুধা শুধু পেটের হয় না, যাবতীয় রিপুর ক্ষুধা হতে পারে, আর ক্ষুধার বিষয়বস্তু ভিন্ন ভিন্ন। আর আপনি আরো লিখছেন মানুষের ক্ষুধা নিবৃত্ত করার জন্য সে অন্যজনের সাথে লেনদেনে যায়। ওই আফসার সাহেব 3টে উপন্যাস চেয়েছিলেন, আমাদের কটা উপন্যাস রেডি হলো? দুটো তো হয়েই গেছে, আর ক্ষুধা হলেই 3টে হয়ে গেল। পুরনো উপন্যাস কটা আছে তোমার? আমার না স্যার, আপনার। হ্যাঁ, ও সরি, পুরনো উপন্যাস কটা আছে আমার? 2টো স্যার। ও দুটোর নাম কি? অবলম্বন আর ভোজসভা। ও দুটো কত আগে লিখেছি আমি? তা প্রায় 6 বছর আগে। Good. তুমি এক কাজ করো, এই উপন্যাস দুটো দোয়েল প্রকাশনীকে দিয়ে দাও, ওরা অনেকদিন ধরে পাণ্ডুলিপি চাচ্ছে। ঠিক আছে স্যার। রফিক সাহেব জি। তৈরি হয়নি, আমার সাথে বেরোবে। জি আচ্ছা। আপনি বইটা পড়েছেন? হ্যাঁ। কেমন লাগলো? বাজে, খুব বাজে। কই আসুন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আপনার নতুন প্রেমিকার সাথে দেখা করতে যাচ্ছেন। ভালো লাগছে। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ। তাহলে চলুন। বেরোবো না, আপনি বসুন। অবলম্বন আর ভোজসভা, এ দুটো কি আপনার অনেক আগের লেখা? মানে আইডিয়াগুলো স্যারের মাথা অনেক আগে থেকে। শাট আপ। আপনার স্রষ্টা একটা ক্লাসিক উপন্যাস। কংগ্রেচুলেশনস।
এভাবে খরগোশের মতো তাকানোর কিছুই নেই। গত রাতে আপনার আর আব্বুর সব আলোচনা আমি শুনেছি। ব্যাপারটা আর কাকু প্লিজ। আব্বুটা কি আপনার না আমার? লজ্জা করে না? নিজের সৃজনশীলতাকে আলু পটলের মতো বিক্রি করছেন। আপনি আপনি কি সর্বনাশ করছেন আপনি জানেন? কি? আপনি নিজে অসৎ হয়ে আরেকজনকে অসৎ বানাচ্ছেন আর হাজার হাজার মানুষকে ধোঁকা দিচ্ছেন। মিস্টার রফিক, জি বলুন। আপনার টাকা প্রয়োজন? মানে খুব সহজ। আপনার কত টাকা প্রয়োজন? আমি আপনাকে সে টাকা দিচ্ছি, যে কোনো ফর্মে, যে কোনো শর্তে। কিন্তু আপনাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। সেই সাথে শেষ হলো আমাদের প্রথম পর্ব সম্বর্ধনা। সম্বর্ধিত হলেন বিশিষ্ট কথা সাহিত্যিক জুনায়েদ খান। এবার আমাদের দ্বিতীয় পর্ব সাংবাদিক সম্মেলন। এখানে উপস্থিত আছেন বাংলাদেশের বিশিষ্ট পত্রিকার সাংবাদিকরা। তারা জুনায়েদ খানের ব্যক্তিগত জীবন, তার সাহিত্যকর্ম এসব নিয়ে প্রশ্ন করতে পারেন। স্যার নিজে এখান থেকে প্রশ্নের উত্তর দেবেন। লেখালেখি জগতে হঠাৎ করে কেন এলেন? স্যার লেখালেখির জগতে হঠাৎ করে আসেননি। এখন থেকে প্রকাশিত সবগুলো বই স্যারের অনেক আগের লেখা, শুধু প্রকাশের অপেক্ষা ছিল মাত্র। আচ্ছা, লেখালেখির প্রধান উৎসাহদাতা কে? স্যারের একমাত্র কন্যা সাকি খান। আমি জুনাদ সাহেবের কন্যা সাকি খানকে কিছু প্রশ্ন করতে চাই। আচ্ছা, আপনি আপনার বাবার লেখা সম্পর্কে কিছু বলুন। সাকি, আমার বাবা একজন ক্লাসিক লেখক। এর চেয়ে বেশি কিছু বলার আছে বলে আমি মনে করি না। এই খাঁচাটির বয়স 1 বছর হয়ে গেল। আমি জানি এত সুন্দর একটি উপহার কেনার জন্য আপনি আব্বুকে সাজেস্ট করেছিলেন। বুঝলেন কি করে? এত সুন্দর একটা উপহার আব্বুর মাথায় আসবে কিভাবে? কিন্তু এই সৌন্দর্যের মধ্যে একটা নিষ্ঠুরতা আছে। কিরকম? ভালোবাসার বন্ধুত্ব সৌন্দর্য হতে পারে কি? তাহলে আনলেন কেন? সৌন্দর্য নিষ্ঠুর হলেও এই সৌন্দর্য সত্য, আর সত্যেরও তো একটা সৌন্দর্য আছে। হ্যালো, কোথায়? ড্যামরা রোডে? আব্বু কোন ক্লিনিকে? দেখো আম্মু, আব্বুটা কত স্বার্থপর। ঠিক তোমার মতো নিজেরটা 16 আনা বুঝে নিল। তাও তো ভালো,
একজন আরেকজনকে দেখে রাখছো। একা থাকার চেয়ে অনেক ভালো। তুমি চলে যাওয়ার পরপরই শাওনকে চলে যেতে হলো। ভিসা হয়ে গেল যে, ভালোই হয়েছে। এখানে থাকলেও স্পয়েলড হয়ে যেত। ওই ভদ্রলোকটা তোমার প্রাইভেট সেক্রেটারি, ওনা থাকলে আমার পক্ষে সামলানো খুব কঠিন হয়ে যেত। লোকটাকে আমি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করেছি। সম্ভবত লোকটাকে আমি বিয়ে করছি। লোকটা খুব অনেস্ট, অল্পতেই তুষ্ট। একটা সুসংবাদ আছে, তুমি এখনো দেশের জনপ্রিয় লেখক। তোমাকে কেউ ডিফিট দিতে পারছে না। কাল রাতে তোমার একটা পাণ্ডুলিপি পড়েছি। এটা? হ্যাঁ। কি নাম রাখলে? কৃতদাস। এই বইটা খুব তাড়াতাড়ি ছাপানো দরকার, এই বই মেলার আগেই। আমি সিদ্ধান্ত নিয়েছি উপন্যাসটা আমি ছাপবো না। ছাপবে না কেন? কৃতদাস আমার এই যাবৎকালে লেখা সবচেয়ে ভালো উপন্যাস। তো স্রষ্টা দিয়ে তৌফিক হাসানের মৃত্যু হয়েছিল, জন্ম নিয়েছিল জুনায়েদ খান। আজ এই কৃতদাস ছাপা হলে জুনায়েদ খানের মৃত্যু হবে, জন্ম হবে রফিক চৌধুরীর। কেউ বিদায় নেবে, কেউ আসবে, এটাই তো জীবন। স্রষ্টা, ক্ষুধা, অবলম্বন, ভোজসভা সব তো আমারই সন্তান। যারা জন্ম নিয়েছে তারাই বেঁচে থাক, আর যাদের জন্ম নেওয়া হয়নি তারা না হয় না জন্মালো।